আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছে আমি ইভা নাজরিন। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনার বাধা কাটিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বললেন শিক্ষামন্ত্রী। ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারক বেগম কামরুন নাহারের বিচারকী ক্ষমতা প্রত্যাহার। আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতিতে গণপরিবহন চলাচল বন্ধ। ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে পলিথিন বজ্র, ব্যাহত হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা, কমছে মাটির উর্বরতা। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি রবিবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে জানাবো বিস্তারিত। করোনার বাধা কাটিয়ে আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। কোভিড পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে 22,27,113 জন শিক্ষার্থী। করোনার কারণে 100 নম্বরের স্থলে 50 নম্বর এবং 1.5 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। নতুন পদ্ধতি চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না, তবে শিক্ষার্থীদের উত্তীর্ণের মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, আমরা সেটি আশা করি। ইনশাল্লাহ কোথাও প্রশ্ন ফাঁস হবে না কোনোভাবে। কিন্তু গুজব ছড়াবার একটা অপচেষ্টা বরাবরের মতো সেটা আছে, থাকবে। কেউ যেন গুজবে কোনোভাবে কান না দেয়। দর্শক, এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, তো এই পরিস্থিতির কেমন লক্ষ্য করছেন আপনি? ধন্যবাদ ইভান আপনাকে। আসলে পরীক্ষার কেন্দ্রের কথা বলার আগে আমি একটু আপনি যে কথাগুলো বলছিলেন তারই সূত্র ধরে বলতে চাই। আসলে যে এবছর আমরা জানি যে 22 লাখেরও বেশি কিন্তু পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষায়। আমরা সকাল থেকে আসলে এই কেন্দ্রটিতে অবস্থান করছি। আমরা দেখতে পেয়েছি যে এই কেন্দ্রটিতেই কিন্তু শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী দুজনেই কিন্তু এই কেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন এবং তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমের সাথে আমাদের সাথে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এবং তিনি তার কাছে যে প্রশ্নটি ছিল আসলে বারবারে যে এবার যে কথাটি উঠছিল যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে, সেই বিষয়গুলো তিনি কিন্তু বলেছেন যে প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আরেকটি বিষয় আমরা বলতে চাই যে পরীক্ষার কেন্দ্রগুলোর যে অবস্থা যদি আমরা বলি, যে আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 800-র উপরে শিক্ষার্থী এই কেন্দ্রটিতে পরীক্ষা দিয়েছেন। তবে কেন্দ্রের ভেতরের পরিবেশ অত্যন্ত ভালো থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চললেও কেন্দ্রের বাইরের পরিবেশ কিন্তু মোটেও ভালো ছিল না। আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা যারা আসছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানেননি। তারা যেভাবে গাদাগাদি করে আসলে দাঁড়িয়েছিলেন বা তারা অপেক্ষা করছিলেন শিক্ষার্থীদের জন্য, তাতে তারা নিজেরাই কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে অনেকটা সংশয় প্রকাশ করেছেন। তারপরও তারা বলছেন যে যেহেতু শিক্ষার্থীরা আসছেন দীর্ঘদিন পরে পরীক্ষা দিতে আসছেন, তাদের মনে কিছুটা ভয় ছিল, সেই ভয়কে কাটিয়ে ওঠার জন্যই তারা তাদের সঙ্গে করে নিয়ে আসছেন। অর্থাৎ সব কিছু মিলে আমি বলবো যে যদিও কিছুটা স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল, তারপরেও কিন্তু দীর্ঘদিন পর পরীক্ষায় অংশ নিতে পেরে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই আনন্দিত এবং খুবই তাদের যে পরিবেশ নিয়ে তারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে আমরা জানি যে এই মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি কিন্তু মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। এই মতিঝিল এলাকায় কিন্তু বেশ কয়েকটি সেন্টার রয়েছেন। আমরা জানি যে গতবারের তুলনায় কিন্তু পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়েছে, শিক্ষার্থী বেড়েছে এবং পরীক্ষার যে অংশগ্রহণের সংখ্যা আমরা প্রায় 1 লাখের মতো শিক্ষার্থী কিন্তু গতবারের তুলনায় বেশি এবার অংশগ্রহণ করছেন। অর্থাৎ দীর্ঘদিন পর প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর পরীক্ষার সময়সূচিটা কিছু পরিবর্তন এসেছে, কিছুটা দেরিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরও শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে যদি এরকম পরিস্থিতি থাকে, অর্থাৎ করোনার সংক্রমণ যদি এরকম কমই থাকে, তাহলে হয়তো সামনের পরীক্ষাগুলো নিয়মিত নেওয়া হবে এবং সেক্ষেত্রে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে না, নির্ধারিত সময়ে নেওয়া হবে।
আরও একটি বিষয় আমরা বলতে চাই যে আমরা জানি যে এবার কিন্তু এই করোনা সংক্রমণের কারণে সবগুলো বিষয় পরীক্ষা হচ্ছে না, কিছু নির্ধারিত বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপরে পরীক্ষা হচ্ছে না এবং সেই বিষয়গুলোই আসলে পরে ফলাফলের ক্ষেত্র বেশি দেরি হবে না বলে তারা জানিয়েছেন যে নির্ধারিত সময়ের আগেই তারা ফলাফল প্রকাশ করবেন এবং পরীক্ষার মূল্যায়নও হবে পরবর্তী যে এর আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার উপর ভিত্তি করে। অর্থাৎ সব কিছু মিলে ইভান আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর পরীক্ষায় অংশ নিচ্ছেন, কোনো সেই পরীক্ষা বোর্ড পরীক্ষায় অংশ নিতে পেরে তারা অত্যন্ত খুশি। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে শিক্ষার্থীরাও কিছুটা সংশয় প্রকাশ করেছেন, যেন তাদের অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেই বিষয়গুলোর উপর আরও একটু জোর দেওয়ার দাবি জানিয়েছেন। ইভানা। রাকিব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কেমন পরিস্থিতি এটা জানাতে সরাসরি উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। 72 ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের বিচারকী ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। তাকে আদালতে না বসার নির্দেশও দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দেন। এছাড়া তার ফৌজদারি বিচারকী ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে 5 আসামিকে খালাস দেন বিচারক মোসাম্মদ কামরুন নাহার। রায়ের পর্যবেক্ষণে ধর্ষণ ঘটনার 72 ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর পুলিশ যেন মামলা গ্রহণ না করেন সে বিষয়ে রায়ে বলা হয়। আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতিতে গণপরিবহন চলাচল বন্ধ। গত বুধবার ঢাকার সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে বাস ভাড়া বৃদ্ধি বিষয়ে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সমিতি এ ঘোষণা দিয়েছিল। ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত 7 নভেম্বর ঢাকায় ডিজেল চালিত গণপরিবহনের বর্ধিত ভাড়া নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসের সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় 10 টাকা, মিনি বাসে 8 টাকা। তবে ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও সিটিং সার্ভিসের নামে বিভিন্ন পরিবহনে চলছিল অতিরিক্ত ভাড়া আদায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, রাজধানীর সড়ক পরিবহন চলাচল ও ভাড়া নিয়ে কি খবর আছে আপনার কাছে, আপনি আমাদের জানান। ইভানা, আজকে নিয়ে কিন্তু পঞ্চম দিনের মতো অভিযান চলছে এবং সারা ঢাকা শহরে বিআরটিএ কিন্তু বর্ধিত যে ভাড়া ডিজেল চালিত গাড়িগুলোর, সেই ভাড়া ঠিক মতো নিচ্ছে কিনা নাকি তারও বেশি নিচ্ছে, সেই জন্য কিন্তু বিআরটিএর এই রাজধানীতে 10টি যে ভ্রাম্যমাণ আদালত সেটা পরিচালনা করছেন। এছাড়া আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি রাজধানীতে সেই বিষয়টি নিশ্চিত করতে কতটুকু হচ্ছে তা দেখছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি রয়েছেন। একটু আগেও আমরা দেখেছি যে গাড়িগুলো আসছে এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই গাড়িগুলোকে তারা দেখছেন। যদিও একটি বিষয় তা হচ্ছে যে এই যে অভিযান, সেই অভিযানের সময় আমরা দেখেছি যে এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি আসলে চলাচল করে না। মানে হচ্ছে যেখানে ভ্রাম্যমাণ আদালত চলে সেখানটায় আমরা দেখেছি যে সেগুলো কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং গতকালকের মতো আমরাও দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তার সাথে যথারীতি মালিকপক্ষের যে প্রতিনিধি তারাও রয়েছেন। আমরা আসলে সেই গতকালকের যে চিত্র, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, সেই চিত্রের খুব একটা পরিবর্তন আসলে কতটুকু হয়েছে আমরা এখানের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন বিআরটিএর এই এলাকার যিনি দেখছেন তার সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি যে এই পর্যন্ত আসলে আপনাদের কার্যক্রম কিংবা কতগুলো বাসকে আপনারা কত টাকা জরিমানা করেছেন, কি কি অনিয়মগুলো আসলে দেখতে পেয়েছেন? যেমন গতকালকে আপনারা বলেছিলেন যে অনিয়ম আছে, অর্ধেকের মতো আসলে থামানো গেছে, আজকের কি অবস্থা? আমরা এখনও পাচ্ছি কালকের মতোই অনেকগুলো বাসকে আমরা পেয়েছি যারা সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে। একইভাবে অনেক বাস পেয়েছি যারা আসলে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এর মধ্যে আমরা এখনও পর্যন্ত 8টা বাসের বিরুদ্ধে মামলা করে 32,000 টাকা জরিমানা আরোপ করেছি। এটুকু পর্যন্ত আপডেট।
না, আপনারা এই যে পঞ্চম দিনের মতো পরিচালনা করছেন, তারপরও অবস্থা পরিবর্তন হচ্ছে না কেন? কি মনে করছেন? আপনি তো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিআরটি এর দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করছেন, আপনাদের সাথে মালিকরাও সহযোগিতা করছে, তারপরও আসলে অবস্থাটা পরিবর্তন হচ্ছে না কেন? এটা আসলে আমরা আইনের প্রয়োগটা যত আসলে কঠিনভাবে করব ততটাই যখন আমরা প্রথমে কিন্তু তাদেরকে সাবধান করেছি, এর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের জরিমানার পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে আসলে অনেকটাই আমরা তাদের মানে সঠিক আওতায় নিয়ে আসতে পারছি। যেমন আগে যেমন 100%-এ তারা হচ্ছে তাদের মতো করে ভাড়া আদায় করতো, আমরা কালকেও দেখেছি প্রায় 50% আমরা পেয়েছি আসলে সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে। আজকেও সেরকমই আমরা পাচ্ছি যে 50%-এর মতোই কিন্তু এখনও পর্যন্ত তারা সঠিক ভাড়া আদায়ের পর্যায়ে চলে গেছে। এখন আমাদের যেহেতু মোবাইল কোড অব্যাহত থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে সবাই আসলে সরকার নির্ধারিত ভাড়ায় আদায়ের পর্যায়ে চলে আসবে। আমরা আসলে এখানে দেখেছি যে মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি রয়েছেন। জনাব মাহবুব, আপনার সাথে একটু কথা বলি, একটু যদি আপনি সামনে আসেন। জি, আপনারা যথারীতি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আপনারা সহযোগিতা করছেন, মালিক পক্ষই যেখানে সহযোগিতা করছে সেখানে আসলে অনিয়মটা কি করে থাকে, কেন এখনো রয়েছে? শোনেন, ঢাকা শহরে 120টা কোম্পানি চলে। আমরা 120টা কোম্পানির সকল এমডি চেয়ারম্যানকে ডেকে আমরা এই ব্যাপারে আমাদের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সাহেব নির্দেশনা দিয়ে দিছে যে কেউ আইনের ঊর্ধ্বে না, তোমরা আইন বিধি মোতাবেক তোমরা চলবা এবং ভাড়ার চার্ট গাড়িতে সংরক্ষণ করতে হবে, উন্মুক্ত জায়গায় এটা টানিয়ে রাখতে হবে এবং চার্ট অনুযায়ী ভাড়া যাত্রীদের কাছ থেকে। এইগুলো তো আমরা জানি, আপনারাও রয়েছেন, তারপরও কেন নিশ্চিত হচ্ছে না বিষয়টা? নিশ্চিত হবে। আজকে বিচ্ছিন্ন কিছু ঘটনা তো থাকবেই, একদিনে তো আর সব কিছু কভার করা যাবে না, এটা ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আপনারা ঘোষণা ছিল যে আজকে থেকে সিটিং থাকবে না, আমরা তো দেখছি সিটিং রয়েছে। না, সিটিং নাই। সিটিং তো বসে যাতে যদি দাঁড়ানো যাতে না যায় তাহলে তো সেখানে কিছু করার নাই। সিটিং মানে যে কেউ দাঁড়ায় নাই এই জন্য সিটিং হচ্ছে। আপনার দেখতে হবে যে সিটিং গেলেও সেটা ভাড়াটা কি বেশি নিচ্ছে কিনা, আমরা সেটাই এনশিওর করার ব্যাপারে। জি, শুনলেন আমরা এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে এই সড়কে আশেপাশের সড়ক, এই সড়কটা কিন্তু অনেকটাই শূন্য। অভিযানের কথা শুনে ঠিক কিছুক্ষণ পূর্বে কিন্তু সড়কে কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু গাড়ি ছিল। তো আসলে সার্বিকভাবে মালিক পক্ষের এবং এখানে শুনলেন আমরা আজকে আপনাদেরকে এই সরাসরি সম্প্রচারে কিন্তু দর্শক আপনাদেরকে আমরা যাত্রীদের কথা শোনাতে পারলাম না। পরবর্তী সংবাদগুলোতে আমরা যাত্রীদের কথাও আসলে শোনাবো, যেহেতু এই মুহূর্তে বাস নেই এখানে, সুতরাং এই জন্য যাত্রীদের কথা শুনতে পারলাম না। তো এই ছিল আসলে ইভানা এখানকার এই অভিযানের খবর। মাহবুব সৈকত, আপনাকে ধন্যবাদ। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল ও ভাড়া নিয়ে খবর জানাতে সরাসরি উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। গ্লাসগো, লন্ডন ও প্যারিসে 2 সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্য ও ফ্রান্সে 2 সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত 31 অক্টোবর গ্লাসগো পৌঁছেন। গ্লাসগোতে তিনি COP26 শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন। সেখানে অবস্থানকালে 1 নভেম্বর প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে CVF কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশনে অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। নানামুখী উন্নয়নে বদলে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চিত্র। পুরনো রাস্তা প্রকল্পকরণের পাশাপাশি নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা, নির্মাণ করা হচ্ছে ব্রিজ, কালভার্ট। এরই মধ্যে নাগরিক সুবিধা পেতে শুরু করেছে নগরবাসী। গাজীপুর সিটিকে সবার জন্য বাসযোগ্য ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনার কথা জানান সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় রাকিব হাসানের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন 2013 সালে যাত্রা শুরু হয় 57টি ওয়ার্ড নিয়ে, যার মধ্যে রয়েছে 2টি পৌরসভা ও 6টি ইউনিয়ন পরিষদ। 329.90 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 65 লাখ মানুষের বসবাস।
আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশন এলাকায় গড়ে উঠেছে দেশের ৮০% পোশাক কারখানা, যেখানে কাজ করছেন প্রায় ২৫ লাখ পোশাক শ্রমিক। শিল্প কারখানার পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও ঐতিহ্যবাহী স্থাপনা। ২০১৩ সালে সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পেল গাজীপুরের মূল উন্নয়নের সূচনা হয় ২০১৮ সাল থেকে। সিটির দ্বিতীয় মেয়র হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রামকে শহরে রূপান্তরের কারিগর হিসেবে কাজ শুরু করেন মেয়র জাহাঙ্গীর। মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহর করার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটি আমরা এখানে বাস্তবায়ন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার পাশে একটি বিকল্প শহর হিসাবে আমরা গাজীপুরকে প্রাধান্য দিচ্ছি। সরকারি ও বিদেশি দাতা সংস্থার সহায়তায় চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। তৈরি করা হচ্ছে প্রশস্ত রাস্তাঘাট, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট, ধর্মীয় উপাসনালয় সহ খেলার মাঠ, কবরস্থান। পরিকল্পিত শহর করার জন্য আমরা প্রথম পর্যায়ে ৩০ ফিট, ৪০ ফিট, ৬০ ফিট, ৮০ ফিট প্রশস্ত করে রাস্তাগুলো কাজ ধরেছি। প্রথম পর্যায়ে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তার কাজ ধরছি, যেটা প্রায় 70-80% আমরা সমাপ্তির পথে নিয়ে এসেছি এবং আমরা পরিকল্পিতভাবে ড্রেনের ব্যবস্থা করছি। যে ড্রেনগুলো প্রত্যেকটি ড্রেন ৬০ বছর থেকে ৭০ বছর টিকসইব, সেই হিসাবে আমরা কাজগুলো শুরু করছি। এরই মধ্যে সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত গ্রামের পথঘাট। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গাজীপুর সিটিকে ঘিরে ৭১ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পাশাপাশি বাইপাস সড়ক তৈরির পরিকল্পনার কথা জানান এই নগরপিতা। আমাদের জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তাটা একটা রাস্তা, এই এক রাস্তা দিয়ে আমাদের আশেপাশে বিভাগের মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। সেজন্য আমরা আমাদের সিটি কর্পোরেশন চারপাশে প্রায় ৪২টি বাইপাস রোড করে দিচ্ছি। শহরের যে কোনো জায়গার থেকে বা এক ওয়ার্ড থেকে বা এক থানার থেকে তারা যেন ১৫ থেকে ২০ মিনিটে সব জায়গায় যাতায়াত করতে পারে। শুধু তাই নয়, বিদেশি প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এমনকি বেকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় প্রশিক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মেয়র জাহাঙ্গীর আলম। বর্জ্য ব্যবস্থার জন্য প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য থেকে আমরা ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এটা আমরা একটা করেছি সুয়ারিজ লাইন, যেটা আমরা বিল গ্রেসের একটি কোম্পানির মাধ্যমে সেটা তাদের সহযোগিতা আমরা করতে যাচ্ছি। মানুষের যে নিজস্ব যে মল আছে সেটা কিভাবে জিরো করা যায় সেই প্রজেক্ট হাতে নিয়েছি। এরই মধ্যে নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করেছেন নগরবাসী। গত ৩ বছরের উন্নয়নকে গাজীপুরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ২০ নম্বর ওয়ার্ডের দিকে যেতে মজলিশপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তাটি সম্পন্ন হয়েছে। শালনা থেকে সেই ২১ নম্বর ওয়ার্ডের দিকে যেতে যে রাস্তাটি মিররগাঁওর দিকে, সেটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিগত ২০ বছরে পাইনি একটা রাস্তাও। এখন মোটামুটি চারিদিকে যাওয়া যায়। গাজীপুর শহরে আমাদের এখন যাওয়ার মতো ৪ থেকে ৫টা রাস্তা, বড় বড় রাস্তা। আমরা প্যান্ট তুলা জুতা হাতে নিয়ে বাসায় যেতাম, এখন আমরা জুতা পাও দিয়া বর্ষাকাল বাসায় যেতে পারি। আমরা ৭৬ জন কাউন্সিলর আছি, সকলেই মাননীয় মেয়র মহোদয়ের পাশে থেকে তার উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ফেনীতে আশঙ্কাজনক হারে পলিথিন উৎপাদন এবং পলিথিন বর্জ্য বৃদ্ধি পাওয়ায় কমে যাচ্ছে মাটির উর্বরতা, ব্যাহত হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। এতে উদ্বিগ্ন সচেতন মহল। পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পলিথিন অপচনশীল পদার্থ। এর পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। কৃষিক্ষেত্রে পলিথিন সূর্যের আলো ফসলের গোড়ায় পৌঁছাতে বাধা দেয়। ফেনীর পৌর এলাকায় পলিথিনের পরিত্যক্ত ব্যাগ ব্যবহারে পয় নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পলিথিন ও বিভিন্ন প্লাস্টিক পণ্য ব্যাপক ব্যবহার ও যত্রতত্র ফেলে দেয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। দাউদপুর ব্রিজের ময়লা আবর্জনা আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না। কলেজের স্টুডেন্টের আসা যাওয়ার জন্য বিশেষভাবে অনেক ক্ষতি হচ্ছে। পুরো কর্তৃপক্ষ যদি এই ময়লার ডিপোগুলো এখান থেকে সরিয়ে ফেলতো তাহলে আজকে আমাদের সমস্যাগুলো হতো না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, বর্জ্য অপসারণের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা অব্যাহত রয়েছে। ফেনী পৌরসভার পক্ষ থেকে আমরা একাধিকভাবে বিভিন্ন ড্রেন, যেখানে আপনার পানিগুলো পড়ে, খাল নালা আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি। আমরা প্রতি ৩ মাস পরে আমরা সকল যেখানে ময়লাগুলো জমাট হয় সেটা আমরা পরিষ্কার করি।
বিশেষজ্ঞরা বলছেন পলিথিন থেকে নির্গত বিষ মানবদেহের জন্য ক্ষতিকর, রয়েছে চর্মরোগ, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবার সম্ভাবনা। পলিথিনের কারণে স্বাস্থ্য সমস্যা, মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, যার কারণে আমরা কিন্তু এই দূষণের মাধ্যমে স্বাস্থ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে ক্যান্সার থেকে শুরু করে আর অনেক বড় ধরনের জটিল সমস্যার সম্মুখীন আমরা হব। এই ক্ষেত্রে আমাদের এই নিজেদের যদি একটু সচেতন হই, আমরা যদি একটু সাবধান হই, আমরা এই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো। পাট কিংবা অন্যান্য উপাদান দিয়ে তৈরি ব্যাগের উৎপাদন বাড়ালে এবং জনগণ পরিবেশ সম্পর্কে সচেতন হলেই পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। পলিথিন বর্জ্যের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয় এবং শহর অঞ্চলে যত্রতত্র পলিথিন ফেলার কারণে পানি নিষ্কাশনের ড্রেনগুলো আটকে যায় এবং অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ বসছে চলতি সংসদের 15তম অধিবেশন। বিকেল 4টায় স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে 15তম অধিবেশন সংক্ষিপ্ত হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, ব্যাংকার বহি সাক্ষ্য বিল 2021, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল 2021, বাংলাদেশ পেটেন্ট বিল 2021, বয়লার বিল 2021, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল 2021 এবং মহাসড়ক বিল 2021 সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাশ হবার কথা রয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।